ফাইনালি আজ কম্পোজিশন ড্রয়িংয়ের ওয়াটার কালার ভিডিও। কি কালার ইউজ করছি, কতটা ইউজ করছি, সবই আজকে দেখাবো। বাট শুরু করি কালার মিক্সিং থেকে। আগের ভিডিওর প্রচুর কমেন্ট আর তার সাথে প্রায় প্রতিদিনই তোমাদের সব কমেন্টের আজ আশা করছি সব উত্তর দিতে পারবো। ফার্স্ট যেটা করতে হবে, তোমাদেরকে তোমাদের কালার প্যালেটটাকে ঠিকভাবে সাজিয়ে রাখতে হবে। সাজিয়ে রাখা মানে ওই ধূপ ধুনো দিয়ে সাজিয়ে রাখা না। সাজিয়ে রাখা মানে তোমরা কতটা তাড়াতাড়ি কালারগুলো চুজ করতে পারো যে এখানে কোন কালারটা আছে, এখানে কোন কালারটা আছে, সেটা তোমার মতো। তোমরা অনেকভাবে সাজাতে পারো, ডার্ক টু লাইট, লাইট টু ডার্ক, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবে সাজাতে পারো, কারণ এক্সামে একটা লিমিটেড সময় থাকে। এখানে আমি দুটো স্কিন টোন দেখাচ্ছি, একটা ডার্ক একটা লাইট। লাইটের জন্য কী কী কালার ইউজ করেছি তোমাদেরকে একটু বলে দিই যাতে তোমাদের পরে সুবিধে হয়। স্কারলেট আর ইয়েলো আকার। এবার পার্সেন্টেজটা তোমাদেরকে বুঝতে হবে। ইয়েলো আকারের পার্সেন্টেজ প্রথমে একটু বেশি থাকবে, জলের পার্সেন্টেজটাও বেশি থাকে। যেরকম নর্মালি আমি বলে থাকি যে ফার্স্ট টোনে জলের পার্সেন্টেজটা একটু বেশি রাখার চেষ্টা করো। এবার আমরা সরাসরি কম্পোজিশনে ঝাঁপিয়ে পড়তে পারি। দেখো, আমি যখন কম্পোজিশনে কালার করি অনেকভাবে করি। কখনো ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, কখনো ব্যাকগ্রাউন্ড টু ফোরগ্রাউন্ডে আসি। অর্থাৎ কখনো প্রথমে সিঙ্গেল ফিগার যেগুলো থাকে সেগুলো করে নিই, তারপর ব্যাকগ্রাউন্ডে যাই। কখনো আবার ব্যাকগ্রাউন্ডটা করে তারপর আসি। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড থেকেই আসছি। ব্যাকগ্রাউন্ডে তোমরা যদি প্রথমে দেখো তাহলে আমি হালকাভাবে একটু ভিজে তুলির নিয়ে ব্যাকগ্রাউন্ডে যতটুকু পার্ট আছে মোটামুটি সেই পার্টটাই জলটা একটু দিয়েছি। তারপর কালার অ্যাপ্লাই করেছি যাতে ওটা একটু স্প্রেড হয় বা যাতে একটু সফট টোন থাকে, যাতে দূরে আছে সেটা একটু ভালোভাবে বোঝা যায়, যাতে সামনের দিকের পোর্শনটা একটু কাজ সেভাবে করতে পারি। আগের দিন আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা তোমার কাজে একদম ফ্লো নেই। তো আমি তাকে সেইভাবে কিছু অ্যান্সার করিনি। হয়তো তোমরা বুঝতে পারছো না, বা যারা এক দুজন যারা এই কমেন্টটা করছো, আমি কতটা কাজ করতে পারি বা কতটা কাজ জানি সেটা দেখানোর জন্য না। তার জন্য আমার ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, সেখানে আমি ছবি আপলোড করি। যেই কাজগুলো আমার জন্য থাকে সেই কাজগুলোর আমি টিউটোরিয়াল ভিডিও দিই না, ওগুলো শুধুমাত্র আমার জন্য থাকে। তো সেখানে আমি আমার মতো কাজ করি, আমি আমার মতো ব্রাশ স্ট্রোক রাখার চেষ্টা করি, সেইভাবেই কাজ করি। কিন্তু এই যে আমি তোমাদেরকে ইউটিউবে এসে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি তোমাদের যাতে ইমপ্রুভ হয় তার জন্য। আমি কতটা দক্ষ, আমি কতটা কাজ করতে পারি বা কিভাবে কাজ নামাতে পারি, সেটার থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় তোমাদেরকে শেখানো। নিজে জানা আর জানানো দুটো আলাদা জিনিস। সেরকমই নিজে শেখা আর অন্যকে শেখানো দুটো আলাদা জিনিস। তো অনেক টিচার আছে, তোমরা রিলেট করতে পারবে যে ধরো স্কুলেই অনেক টিচার আছেন যারা হয়তো প্রচুর ডিগ্রি নিয়ে বসে আছেন, কিন্তু ক্লাসের স্টুডেন্টরা ওনার কাছ থেকে শেখার থেকে বেশি অন্য এমন একজন টিচারের কাছ থেকে শিখতে ভালো পারছে বা শেখার চেষ্টা বা তাদের সাথে কমিউনিকেশন ভালো এত হচ্ছে, কিন্তু সেই টিচারের হয়তো অত ডিগ্রি নেই, বা সেই টিচার হয়তো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, হয়তো কম জানেন ওনার থেকে। তো জানা আর জানানো দুটো আলাদা জিনিস। তো আমি এখানে কতটা জানি সেটা দেখানোর জন্য আসিনি, আমি এখানে তোমাদেরকে জানানোর জন্য এসেছি। আমি যদি ফাস্ট করে দিই, আমার দরকার নেই 30 মিনিট 35 মিনিটের ভিডিও দিতে, আমি 3 মিনিটের ভিডিও দিয়ে দিতে পারি ফাস্ট ফরওয়ার্ড করে। তোমাদের কিছু বুঝতে পারবে না তোমরা। এখানে দেখো, আমি কিন্তু এখনও ব্যাকগ্রাউন্ডেই কাজ করছি, ব্যাকগ্রাউন্ডেই চেষ্টা করছি ব্রাশ স্ট্রোক রাখতে, কালার অ্যাপ্লাই করতে, কালারের ভেরিয়েশন রাখতে, সব কিছুতেই আমি ব্যাকগ্রাউন্ডেই এখন কাজ করছি। এবার আমি যেভাবে ব্রাশিংটা করছি, তোমরা এভাবে ব্রাশিং নাও করতে পারো, এটা প্র্যাকটিস। তোমাদের ক্ষেত্রে হয়তো তোমরা যেটা চাইছো সেটা নাও হতে পারে এইভাবে ব্রাশিং করলে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার করতে করতেই বাঁ দিকের সাইডে যে মানুষটা আছে ওর ড্রেসের শ্যাডো পার্টটা ধরে নিয়েছিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাথেই ওটা কিছুটা শ্যাডোতে আছে তার জন্য। তো এই যে সামনের দিকে ড্রাংগুলো, এগুলো ব্রাশ রাখতে গিয়েই আমার লাইটটা ছাড়া হয়েছে। তো ব্রাশটা কীভাবে ধরছি দেখো, এই ব্রাশ ধরাটাও অনেক সময় ভ্যারি করে তোমার কাজে, তোমার ফ্লোতে। তো সেটা তোমাকে নিজেকেই আইডেন্টিফাই করতে হবে যে তুমি কীভাবে ব্রাশটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারবে। তার মানে এটা না যে সবসময় তুমি সেভাবেই পুরো কাজটা নামাতে পারবে বা কিছু। তো যে কোনো একটা কাজের ক্ষেত্রে ব্রাশ স্ট্রোক খুব ইম্পর্টেন্ট। এখানে আমি যেমন একটু আগেই যদি তোমরা দেখে থাকো ঠিকভাবে, তাহলে দেখবে যে হালকা একটু জলের ফোঁটা দিলাম, হাতে করেই দিলাম। আমি পরেও এই ফোঁটাটার কাজ তোমাদেরকে দেখাবো এই কাজের শেষে। এবার আমি মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট। এবার আমি সামনের দিকের চেষ্টা করছি জামা, ব্যাগ, একটু স্কিনের বেস টোন সেগুলো একটু চাপিয়ে নিতে। দেখো, আমি প্যান্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ডার্ক লাইট না ধরে বাস প্রথমে একদম একটা ফ্ল্যাট কালার চাপাচ্ছি।
তোমাদের বোঝার সুবিধা। বাট আমি যদি চাপাতাম অনেক সময় কী করতাম, আমার কাজের জন্য হলে আমি এখানে জাস্ট সিঙ্গেল একটা ফ্ল্যাট কালার চাপাতাম না, এর সাথে আরও 2-3টে টোন থাকতো, তারপর ফিনিশ করতাম, সেটা আলাদা ব্যাপার। বাট এরকম একটা থাকতো। স্কিন টোনের ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় ইউজ করি স্কারলেট আর ইয়েলো আকার। এবার ওই স্কারলেট ইয়েলো আকারের পার্সেন্টেজটা তোমাকে বুঝতে হবে, নাহলে তুমি যদি মানে অনেক সময় কী হয়, স্কারলেটের ভাগটা বেশি হয়ে গেলে লাল হয়ে যায়। তো লাল করা যাবে না, কারণ বেশ টোনটা একটু স্কিন টোন টাইপ রাখতে গেলে তোমাকে লালটা একটু বেশি অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এখানে জামা কাপড়ের ক্ষেত্রে একটু তোমাকে ব্যালেন্স করে নিতে হবে যে তুমি কেমন জামা চাইছো। লাইট জামা থাকলে প্যান্টটা একটু ডার্ক হলে ভালো হয়, বা লাইট প্যান্ট হলে জামাটা একটু ডার্ক হলে ভালো হয়। এখন আমি স্কিনে কালার চাপাচ্ছি। স্কিন টোনের ক্ষেত্রে কিন্তু তোমাকে ইয়েলো আকার আর স্কারলেটের ব্যালেন্সটা খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ অনেক সময় কি হয়, যদি স্কারলেটের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু লাল হয়ে যায়। তো ফার্স্ট টোনেই যদি সেই পরিমাণ লাল ব্যাপারটা চলে আসে তাহলে কিন্তু তোমাকে তার যে পরের স্টেপ, সেই স্টেপগুলোতে তোমাকে সেই ব্যালেন্সটা হারিয়ে ফেলবে তুমি। তো এই ব্যাপারটা একটু দেখতে হবে, যেটা আমি পরে তোমাকে আসছি এখানে। তো আর জামা কাপড়ের ক্ষেত্রে তোমাকে ব্যালেন্স করতে হবে যে জামাটা যদি ডার্ক হয় বা লাইট হয়। ধরো জামাটা লাইট, তাহলে প্যান্টটা তোমাকে একটু ডার্কের দিকে ঢুকতে হবে, বা জামাটা যদি ডার্ক হয় তাহলে প্যান্টের দিকে তোমাকে একটু লাইটে ঢুকতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কালারটা ব্যালেন্স থাকে, ভ্যালুটার ব্যালেন্স থাকে, তোমার ছবিটা একটু ঠিকঠাকভাবে সুন্দর অ্যাপ্লিকেশনটা হয় কালারের। আর এখানে পেছনের যে মহিলা ছিলেন উনি একটু বেঁটে ছিলেন, আর ওনার জামাটা অ্যাকচুয়ালি, জামা বলতে কাপড়টা ওটা সাদা ছিল। তো তার জন্য এই যে লোকটা দাঁড়িয়ে আছে ওর শ্যাডোটাই বেশিরভাগ এরিয়াটা পড়েছিল, তারপর বাকিটা সাদাই। তো আমি ওইরকমই রাখার চেষ্টা করবো। ব্যাগটাও এখানে সাদাই ছিল, জাস্ট ব্যাগের হালকা একটু বর্ডার রেড করে দিতে পারি আমরা, তার ভাঁজ যেটা আছে সেটা করতে পারি। সেটা আস্তে আস্তে, এখানে কিছু হচ্ছে না, এখন অনেকটা বাকি আছে। জাস্ট বেসিক ভ্যালু ফার্স্ট টোন দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু। আবার পেছনের দিকের মানুষটাকে আমি একটু ডার্কে রাখার চেষ্টা করছি, ডার্ক ভ্যালু দেওয়ার চেষ্টা করছি। যদি তুমি দেখো সামনের দিকের মানুষের যে স্কিন টোন তার থেকে আমি একটু ডার্ক দিলাম। আর রাস্তা বা এই ধরনের ক্ষেত্রে তোমরা ইয়েলো আকার, আল্ট্রামেরিন, স্কারলেট, ব্রাউন অর্থাৎ ব্র্যান্ড সাইনা, ব্র্যান্ড আম্বার, এইসব অনেক কালার আছে। তোমাদেরকে কালারগুলোর ভ্যালুগুলো একটু বুঝতে হবে। কালারের ভ্যালু যদি একবার বুঝতে পেরে যাও তাহলে খুব ইজিলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোথায় ডার্ক, কোথায় লাইট, আপ ডাউন আছে কিনা, তাহলে কিভাবে ডার্ক হবে, কিভাবে লাইট হবে, তার ভেরিয়েশন কীরকম থাকবে। তো খুব ইজিলি দেখো, আমি এখানে ব্রাশ ধরার টেকনিকটা তোমাকে বুঝতে হবে যে তুমি কীভাবে ব্রাশিংটা করছো, সেই এরিয়াটার ব্রাশিং কীভাবে করছো। আমি ওই তোমরা যেভাবে পেন্সিল বা পেন ধরো সেই রকমভাবেই অ্যাকচুয়ালি ব্রাশ ধরো, আমি সব জায়গায় সেই রকমভাবে ব্রাশ কিন্তু ধরিনি। আবার এখানে দেখো আমি একটা কালার অ্যাপ্লাই করার পর পেজটা একটু ভিজে থাকছে, তো সেই ভিজে থাকার সময়েই আমি চেষ্টা করছি যে এর ডেনসিটিটা বাড়িয়ে, শ্যাডোর ডেনসিটিটা বাড়িয়ে অ্যাপ্লাই করে দেওয়ার। এবার মুখে সেকেন্ড টোন দেওয়ার আগে তোমাদেরকে একটু আলাদা করে দেখাই। দেখো এখানে আমি স্কারলেট আর ইয়েলো আকারের পার্সেন্টেজটা অল্প একটু দিয়ে রেখেছিলাম, যেটা রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। তো তারপর থেকেই শুরু করছি। দেখো ইয়েলো আকার আর স্কারলেট, এখানে পরপর দুটো ইয়েলো আকার আছে, আলাদা আলাদা কোম্পানির কালার আছে। তো ইয়েলো যে কোনো কালার ইউজ করতে পারো তোমরা। আমি বেশিরভাগ টাইমে ক্যামেল ইউজ করি, সেটাই বেস্ট তোমাদের জন্য বা আমার জন্য। আমরা যারা ছবি আঁকি, তো যারা প্র্যাকটিস করছি তার জন্য ক্যামেলটা বেস্ট। এখানে দেখো স্কারলেট আর ইয়েলো আকারের পার্সেন্টেজটা কতটা আছে, জলের পার্সেন্টেজটা কতটা আছে। কালারটা যখন দিচ্ছি আগের কালারটার সাথে এটা শ্যাডোর ফিলটা দিচ্ছে, যে শ্যাডোটা কীভাবে আছে সেই ফিলটা দিচ্ছে। আর কোন এরিয়াতে আমার ব্রাশ স্ট্রোকটা আমি কীভাবে অ্যাপ্লাই করব সেটাও বোঝাটা খুব দরকার, নাহলে প্রবলেম হবে, তার ফ্লোটা বোঝা যাবে না। তো সেই ব্রাশ স্ট্রোকটা বুঝে আমি অ্যাপ্লাই করছি, আমি বোঝার চেষ্টা করছি শ্যাডোটা কী আছে। দেন মোটামুটি যখন হয়ে গেল দেওয়া আমার শ্যাডো, দেন আমি একটু হালকা ভিজে ব্রাশ নিয়ে এজটাকে কন্ট্রোল করছি। এজ দেখো, শুধুমাত্র এজগুলো কিছু কিছু জায়গায় যেখানে যেখানে আমার কন্ট্রোল করা দরকার করছি। আর চুলের ক্ষেত্রে অনেক সময় তোমরা ঘাবড়ে যাও যে চুল কি কালার দেবো। চুল অ্যাকচুয়ালি কালো না দিয়ে তোমরা স্কারলেট, তার সাথে অল্প একটু আল্ট্রামেরিন মিক্স করে দিতে পারো, বা ইয়েলো আকারের সাথে আল্ট্রামেরিন মিক্স করতে পারো, একটু গ্রিনিশ টোন আসবে। তো এই ধরনের টোন ইউজ করতে পারো। ওপরেরটা আমি লাইট টোন রেখেছি, লাইট স্কিন টোন রেখেছি, নিচেরটা আমি একটু ডার্ক স্কিন টোন রাখছি। তো দুটো স্কিন টোনই তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারো। ওপরেরটাই দেখো যে ব্রাশ স্ট্রোকটা রেখেছিলাম, যদিও ওটা আমার রেকর্ড ছিল না। তো ব্রাশ স্ট্রোকটা যে রেখেছিলাম ওটা আমি আমার অনলাইন ক্লাসে দেখিয়েছিলাম, তাই এখানে তুমি সেই রেকর্ডটা পাবে না।
এইটার ক্ষেত্রে তোমাদেরকে আমি সেই ব্রাশ স্ট্রোকটা দেখিয়ে দিচ্ছি, যে এই ডার্ক পোর্শনটাই দেখো, এই যে ব্রাশ স্ট্রোক কোথায় আছে, যেটা ফার্স্টের কাজটাতেও দিয়েছিলাম, তারপর আমি ওটাকে যে হালকা একটু তার থেকে ডেনসিটি কম কালার নিয়ে ব্রেক করছি। তো এই জিনিসটা খুব দরকার যে কোনো কাজের ক্ষেত্রে, তোমাকে বুঝতে হবে কতটা ডার্ক আছে, কতটা লাইট আছে, তুমি কোথায় লাইট অ্যাপ্লাই করতে চাও, কোথায় ডার্ক অ্যাপ্লাই করতে চাও। তো এই অবজারভেশনগুলো তোমার কাজ, তোমার ব্রাশ স্ট্রোকে রাখতে হবে। যেরকম আমি বলেছিলাম চুলের ক্ষেত্রে যা কালার বলেছিলাম সেই কালারই অ্যাপ্লাই করছি, ভ্যালুটা ধরার চেষ্টা করছি। এবার এটাকে যেহেতু এটা ডার্ক, তাই আমি এর ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করে নিচ্ছি। তো তোমরা যখন এই ধরনের ডার্ক স্কিন টোন করবে তখন ব্যাকগ্রাউন্ডকে লাইট স্কিন টোন রাখতে পারো। আমি একটু এটাকে বাইরে বের করার জন্য ডার্ক করছি। তো যেমন ধরো কোনো জায়গা বা ব্যাকগ্রাউন্ডে এমন কিছু আছে যেখানে ডার্ক কালার আছে, তো সেখানে তোমরা এইভাবে বের করে নিতে পারবে, ইজিলি বেরিয়ে যাবে, কোনো অসুবিধেই নেই। তো এইভাবে স্ট্রোক অ্যাপ্লাই করতে হবে, স্ট্রোক ছাড়া তোমরা ব্লেন্ড করে দাও। অনেক সময় আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখেছি ব্লেন্ড হয়ে যায় ব্রাশ স্ট্রোককে ব্লেন্ড করে দিও না, স্ট্রোকটা রাখার চেষ্টা করো। ওটা শুকিয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি যদি তোমার কাজ সেইভাবে তুমি যদি ভ্যালুটা দিতে পারো ঠিকঠাকভাবে, তাহলে ওটা অটোমেটিক্যালি ব্লেন্ড হয়ে যাবে, ব্লেন্ড লাগবে, ব্রাশ স্ট্রোকটার ওইভাবে মেশানোর দরকার পড়বে না। এখানে দেখো আমি এবার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করছি। এখানে এই পোর্শনটায় আমি কিন্তু অল্প একটু কালার চাপিয়ে নিচ্ছি, আগেরটা থেকে এটাতে কিন্তু অল্প একটু কালার চাপানো দেখতে পাবে। এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করছি, সামনের দিকে আসবো। ব্যাকগ্রাউন্ডের ওই যে চায়ের দোকানের পোর্শনটাই, চায়ের দোকান অ্যাকচুয়ালি এখানে চায়ের পোর্শনটা খুব কমই দেখা যাচ্ছে, একটা নর্মাল দোকানের মতোই লাগছে এটাকে। তো চায়ের দোকানে যে চা বিক্রি হচ্ছে সেই জিনিসপত্রগুলো এখানে কমই ছিল না বললেই হয়। এখানে জাস্ট ব্যাগ ঝুলছে, জিনিসপত্র আছে, তো সেইগুলোই ছিল, কেটলিটা ছিল। বাট আমি অত কিছু না দেখে তোমাদেরকে বোঝানোর জন্য বেসিকভাবেই কালারটা চাপিয়েছি। যেখানে একটা ব্যাগ আছে, এই ব্যাগটাকে আমি তো ফার্স্ট টোনে যা চাপিয়েছি, সেকেন্ড টোনের ক্ষেত্রে যখন আমি সেকেন্ড টোনটা এখন চাপাচ্ছি, এখানে আমাকে একটু অবজার্ভ করতে হবে কোথায় কালারের ভেরিয়েশনটা কী রাখতে পারি, কতটা রাখতে পারি, কতটা লাইট ছাড়তে পারি, কী জায়গায় লাইট একটু ছেড়ে রাখতে পারি। তো এই জিনিসগুলো বুঝে এখানে আমি ব্যাগের পোর্শনটা ছেড়ে রেখেছি। দেখো এখানে ব্যাগের পোর্শনটা কিছুটা ছাড়া আছে। এবার আমি ব্যাগেরও শ্যাডোটা ধরতে হবে। তুমি যদি লাইট ছেড়ে দাও তাহলে হবে না, ব্যাগের শ্যাডো কীভাবে পড়ছে সেইটাকে একটু হালকাভাবে ধরে নিচ্ছি। তো এই রকমভাবেই তোমাকে করতে হবে কাজ। তুমি না অবজার্ভ করলে, তুমি না ভ্যালুটা বুঝতে পারলে, ধরো হাঁড়ির পোর্শনের যে শ্যাডোটা ছিল, একটা ব্রাশ স্ট্রোকেই ওই শ্যাডোটা ধরা, আর তোমরা কি করো, ঘষে 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 পুরোটা ভরাট করার চেষ্টা করো। এইগুলো করা যাবে না। তো স্ট্রোকই রাখতে হবে সবসময়, যে কোনো কাজ যখন করবে তোমাদেরকে স্ট্রোকই রাখতে হবে, স্ট্রোক ছাড়া তোমাদেরকে কাজ এগোনো যাবে না। এখানে দেখো আমি একটু রেডের পার্সেন্টেজ দিলাম কালার ভেরিয়েশন রাখার জন্য। তো তারপর এখানে শ্যাডোটা দিচ্ছি। শ্যাডোটা যখন তোমরা অ্যাপ্লাই করো, তোমরা বোঝো না যে কোন পার্টের ওপর শ্যাডো হবে। ধরো এখন আমি একটু হলুদ কালারের যে ড্রাম আছে এখানে, তার শ্যাডো দিচ্ছি, তো সেখানে হলুদের পার্সেন্টেজটা থাকবে, এটা হঠাৎ করে ব্ল্যাক হয়ে যাবে না বা হঠাৎ করে ব্লু হয়ে যাবে না ডাইরেক্ট। এই যে ব্লুয়ের ট্রান্সপারেন্ট একটা যে ভেতরের যে কালার, সেটাও ফিল করা যাচ্ছে, হলুদ আছে সেটা ফিল করা যাচ্ছে। এগুলো তোমাদের অবজার্ভ করতে হবে, না হলে তোমরা কখনোই তোমাদের কাজকে ইমপ্রুভ করতে পারবে না। আমাকে অনেকে বলো যে দাদা তোমার কাজ দেখে শিখছি বা তোমার ভিডিও দেখে শিখছি, খুব ভালো, কিন্তু যেগুলো বলছি সেগুলো কিন্তু মাথায় রাখবে, তাহলে আশা করি তোমাদের মনে হয় না খুব একটা প্রবলেম হবে বলে কাজের ক্ষেত্রে। এবার আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডেই অল্প অল্প একটু কাজ করছি, বেসিক কাজটা করছি, ব্যাকগ্রাউন্ডের যে ডার্ক কালার, লাইট কালার। এবার দেখো ব্যাকগ্রাউন্ডে যে চায়ের দোকানের পোর্শনটা ছিল, ওখানে কিন্তু আমি অল্প একটু ডার্ক বাড়িয়ে কাজটাকে মোটামুটি ফিনিশ করেছি। এবার আমি শ্যাডোটা ধরার জন্য এখানে কিন্তু একটা জাস্ট কালার মিক্স করলাম, তোমরা ওখানে দেখেছো, ডান দিকে দেখতেই পাচ্ছ কালার, দেন তারপর চাপাচ্ছি। যেহেতু এর হলুদ জামা আছে, তো এখানে হলুদের জামার ক্ষেত্রেও আমি একটু লালের শ্যাডোটা ফেলতেই পারি, তাহলে কি হয়, এজগুলো কন্ট্রোল থাকে, শ্যাডোর শেপটা আর যখন জামার শেপটা একসাথে মিশে আছে, তো একটা আলাদা আলাদা এজ থাকলে ভালো লাগে না। তো সেই জন্য আমি ওখানে রেডের ভাবটায় যে একটু হালকা কী কালার বলে দিই, আল্ট্রামেরিন দিয়েছিলাম, আল্ট্রামেরিনটা অল্প একটু ছিলই, ডান দিকে প্যালেটটা যদি দেখো, তার সাথে অল্প একটু স্কারলেট মিক্স করা আছে। যদি কখনো মনে হয় যে বেশি লাল লাগছে বা বেশি অন্য কালার টোন আছে, অল্প একটু ইয়েলো কালার মিক্স করতে পারো।
তো এইভাবে তোমাদেরকে অবজার্ভ করতে, তোমরা কীভাবে কাজ করছো, কতটা করতে পারবে। এবার আমি আস্তে আস্তে এবার ফিনিশিংয়ের দিকে ঢুকবো। এবার আসি জামা প্যান্টে কীভাবে কালার করবে। দেখো, প্রথমে তো আমরা একটা বেস্টন চাপিয়েই নিয়েছিলাম, তো ওই বেস্টনের ওপর তোমাকে অবজার্ভ করতে হবে যে কোন দিক থেকে লাইটটা আসছে, তার অপোজিটে তোমাকে শুধু ডার্ক। এবার তুমি ধরো এখানে ব্লু প্যান্ট আছে, তার জন্য তার ডার্ক কালার কি হতে পারে, ডার্ক ব্লু। লাইট যদি কিছু থাকে, যেমন ধরো হলুদ কালারের ডার্ক কী হতে পারে, হলুদ কালারের ডার্ক কিন্তু কালো না, হলুদ কালারের ডার্ক হলুদের ডার্ক, অর্থাৎ রেড, ব্রাউন এই ধরনের কোনো কালার। সাদার ডার্ক ব্লুয়ের ডার্ক, ব্লুয়ের সাথে অল্প একটু ব্রাউন মিক্স করতে পারো। তো এই ধরনের যেই কালার আছে তার ডার্ক কালার তোমাকে অবজার্ভ করতে হবে। তুমি যদি সেই কালারটা অবজার্ভ করতে না পারো, তাহলে কিন্তু তোমার শ্যাডোর ভেরিয়েশনটা থাকবে না, তোমার সব শ্যাডোই একই রকম লাগবে, তাহলে কাজ একই রকম হয়ে যাবে, পুরো এরিয়াটাই নষ্ট হয়ে যাবে। সেটা সবসময় খেয়াল রেখো যেন শ্যাডোর যে পোর্শনগুলো সেগুলোর ভেরিয়েশন থাকে। এখানে তুমি এই দুটো জামার কালার বা তার শ্যাডো আলাদা দেখতে পাবে। এখানে যে দুটো প্যান্ট আছে, ডান দিকের প্যান্টটা একটু লাইট আছে আর বাঁ দিকের প্যান্টটা একটু ডার্ক, তার জন্য তার শ্যাডোটাও একটু ডার্কে আছে, তো সেটাও ফিল করতে পারবে। তো এই জিনিসগুলো তোমরা তোমাদের কাজে, তোমাদের অবজারভেশনে রাখলে আশা করছি তোমাদের কাজ করতে আর একটু বেশি সুবিধে হবে। এবার ধরো স্কিন টোনের ক্ষেত্রে, যেহেতু ডার্ক স্কিন টোন ছিল, সেই জন্য আমি এইভাবে একটা স্ট্রোক দিই, তারপর সেটাকে আবার মিক্স করে দিই। তো এইভাবেই এই কাজটা অ্যাকচুয়ালি এসেছে। তারপর আমি আবার ওই হলুদ জামাটাকে, যেটা মিডলে ছিল, ওই জামাটাকে ওর ওপর আবার একটা হালকা টোন, রেডের টোন দিয়েছিলাম, যাতে হলুদটা অনেকটা লাগছিল আমার। এই ড্রাম বা ওখানের টি শার্ট, বাঁদিকের লোকটার টি শার্ট সবগুলোই প্রায় হলুদ হয়ে যাচ্ছিলো, তাই আমি ওটাকে ব্রেক করার জন্য এরকম একটা রেডের টোন করেছি। এবার দেখো আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করছি, ব্যাকগ্রাউন্ডের পোর্শনে যে রোদ আছে সেটাও ফিল করা যাচ্ছে, শ্যাডো পড়ে আছে। তো কিছুই না, ছবির ক্ষেত্রে, ওয়াটার কালার বা যে কোনো কাজের ক্ষেত্রে শুধু লাইট আর শ্যাডো, এই দুটো জিনিস যদি তুমি একটু ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার যে কোনো কাজ, তোমার আশা করছি তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ, কাজটা দাঁড়িয়ে যাবে। এবার মুখের পোর্শনের কালারটা আমি ভিডিওর ফার্স্ট পার্টেই তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি, যাতে তোমরা এই ছোটোটাতে হয়তো অতটা ভালোভাবে বুঝতে পারবে না, বাট আমি সেইখানে দেখিয়ে দিয়েছি। অনেকেই চেয়েছো যে মুখ ড্রয়িং কীভাবে করতে হয় শুধু, সেটাও আমাকে দেখাতে, তো সেই ড্রয়িং আর তার সাথে কালার দুটোই আমি দেখাবো। তো এই ভিডিওটা থেকে তোমাদের কতজনের হেল্প হলো, আর তোমরা এখান থেকে কী কী শিখলে, কীভাবে কালার চাপাতে হয়, কালারের ফার্স্ট টোন থেকে একদম ফিনিশিংয়ের দিকে আস্তে আস্তে কীভাবে আসতে হবে, সেগুলো যদি তোমরা শিখে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো বা দেখার চেষ্টা করে থাকো, উপকার পাও, তারা অবশ্যই কমেন্টে 5টা কম্পোজিশনের নাম বলে যাবে, তোমরা যেগুলো প্র্যাকটিস করছো বা মনে হচ্ছে কলেজে আসতে পারে। তো এরকম 5টা করে কম্পোজিশনের নাম বলে যাবে। প্রতিটা আইডি থেকেই আমি চাই এই কমেন্টটা আসুক, তাহলে কি হবে, কিন্তু প্রতিটা কমেন্টে যেন টপিক আলাদা আলাদা হয়। তোমরা বাকি কমেন্টগুলো পড়ার পর যেগুলো মনে হচ্ছে এটা রয়ে গেল, সেই 5টা, এরকম 5টা কমেন্ট করবে। তাহলে কি হবে, হয়তো সেই কম্পোজিশন থেকেই এই বছর কলেজে চলে আসলো, আর তোমরা সেটা কমন পেয়ে গেলে। তোমরা ওইখান থেকে খুব ইজিলি তোমরা যদি অনেকে আছো যারা কম্পোজিশন বুঝতে পারছো না কোন কম্পোজিশনগুলো করবে, তো কমেন্ট বক্স থেকে তোমরা অনেকটা হেল্প পাবে। তো আমি সবাইকে বলবো তোমরা কমেন্ট করো, আর ভিডিওর মিডিলে বা ভিডিওর শেষের আগেই আমি কয়েকটা 10টা কম্পোজিশনের নাম আমি তোমাদেরকে বলবো। এবার বাঁশির যে আমি শুধু শেডটা দিচ্ছি, দেখো প্রথমে লাইটটা দেওয়া ছিল, ফার্স্ট টোন দেওয়া ছিল, ফার্স্ট টোনের ক্ষেত্রে কালারের ভেরিয়েশন দেওয়া ছিল। এবার আমি শুধু জাস্ট এর শ্যাডোটাকে অবজার্ভ করার চেষ্টা করছি। সেখানে দেখো তুমি যদি এখানে ওইভাবে তোমরা যদি যেভাবে করো, ধরে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে তাহলে কিন্তু এই ফ্লোটা আসবে না। আমি এখানে জাস্ট একটা ফ্লোয়েই আনার চেষ্টা করছি, তারপরে একটু আধটু হয়তো বাঁকছে বা হাতের আমি টানতে পারছি না, তার জন্য প্রবলেম হচ্ছে, কিন্তু চেষ্টা করছি একটা স্ট্রোকেই ওটাকে রাখতে। তোমরা পুরো কাজটা যখন দেখবে তখন সেটা ফিল করতে পারবে, কারণ ওখানে বেশি ডিটেলস ধরার আমার দরকার নেই। তারপর আমি সেটাকে ব্রেকও করব। জানলার পোর্শনে একটা দিকে শ্যাডো হবে, দুটো দিকেই লাইন দেওয়া যাবে না। তারপর লাইন দিলেও সেই লাইনটাকে একটু ব্রেক করে দিতে হবে, ওইভাবে হার্ড লাইন রাখা যাবে না। তো এই জিনিসগুলো তোমাদেরকে ভালো করে অবজার্ভ করতে হবে। তোমরা যদি ভালো করে কাজটা করতে চাও, তাহলে মেন মন্ত্রই হলো অবজারভেশন। যে কোনো কাজ, ছবি আঁকা থেকে শুরু করে যা খুশি তোমরা যদি করো, যে কোনো মিডিয়াম হতে পারে, সেটা অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে তোমার স্কিল তখনই বাড়বে যখন তুমি ঠিক অবজারভেশন নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাবে, তবেই স্কিল বাড়বে।
তো এখানেও দেখো যেরকম বলছিলাম যে শুধু স্ট্রোক রাখার চেষ্টা করছি, সেরকম আমি শুধু স্ট্রোক রাখার চেষ্টা করছি। এবার কাজটা চলতে থাকুক, তোমরা মোটামুটি তোমাদেরকে আমি যা বলার, যেভাবে বোঝানোর বুঝিয়েছি। তো এবার তোমরা আছে তো কম্পোজিশন নিয়ে তোমাদেরকে তো একটু বলবোই, সাথে তোমরা দেখতে থাকো বাসের কাজটা। এখানে আগের যে ভিডিও ছিল তাতে যার যার কিছু কমেন্ট ছিল সেগুলো একটু চেক করে নিই। প্রথম থেকে সব কমেন্টই পড়ছি, মোটামুটি যেগুলো আমার মনে হচ্ছে অ্যান্সার দেওয়ার দরকার। তো সব কমেন্টে আমি পড়েছি, কিছু কিছু আমি সেই টাইমেই অ্যান্সার দিতে পেরেছি, কিছু কিছু পারিনি, সেগুলোর চেষ্টা করছি দিয়ে দিতে। দাদা ছোট থেকে যেমন ক্লাস 10 থেকে কীভাবে বিএফের জন্য রেডি হব তার ওপর যদি একটা ভিডিও করো তাহলে খুব ভালো হয়। আচ্ছা, প্রীতম বলছে, বেশ ঠিক আছে। দেখো, ছোট থেকে বড় হওয়া বা 12 দেওয়ার পর এক্সাম দেওয়া এটা আলাদা কিছু না। তুমি ছোট থেকেই হিউম্যান ফিগার, সিঙ্গেল ফিগার স্টাডি করতে থাকো, সেটা কম্পোজিশন অ্যাপ্লাই করতে থাকো, তারপর কম্পোজিশন আলাদা আলাদাভাবে বিভিন্ন রকমের কম্পোজিশন করতে থাকো। বাজার আমি বলে দেবো, কয়েকটা কম্পোজিশনের নাম আমি বলে দেবো, 8টা থেকে 10টা। আর তার সাথে স্টিল লাইফ করো, আউটডোর করো, এগুলো বেশি করলেই মোটামুটি তুমি করতে পারবে। দাদা ওয়াটার কালার আরও ভিডিও বানাও, একদম আরও ভিডিও আসবে। আচ্ছা, লাভলি পিকচার, থ্যাংক ইউ, এটার অপেক্ষায় ছিলাম। দাদা এই ভিডিওটা আমাকে অনেক হেল্প করেছে, ব্যাকগ্রাউন্ডের লোকি সিজন 2 হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই অনেক কথা বলেছে। দাদা ফেসের ড্রয়িংটা চাই, অবশ্যই ফেসের ড্রয়িংটা করব, ফেসের ড্রয়িংটা আসতে চলেছে, সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। দাদা তুমি কোন পেপার ইউজ করছো? আচ্ছা, এটা ভালো একটা কমেন্ট আমি দেখলাম যে কোন পেপার ইউজ করেছে। আমি অ্যাকচুয়ালি এখানে বাফ কাটিজ ইউজ করেছি, অনেকে বব কার্ট্রিজ বলে, তো বাফ কাটিজ বললেও হয়। তো এই পেপার ইউজ করছি। এবার এই পেপার ইউজ করার কারণটা একটু বলি। আমার কাছে চিত্রপট আছে, ব্রুস্টও আছে, আর্চেসও আছে, বাট আমার মনে হলো যে এই পেপারটা ইউজ করাটাই ভালো, দামটাও কম, 15 থেকে 20 টাকা এরিয়া বিশেষে হতে পারে পেপারটার দাম। আর এই পেপারটাই অ্যাকচুয়ালি যেহেতু চিপ পেপার, তো 4 ভাগের 1 ভাগে তোমরা কাজ করতে পারবে, তো বেশিরভাগের কাছে এই পেপারটা থাকবে, তো সেই জন্য আমার মনে হলো এই পেপারেই করা উচিত, তো তাই আমি এই পেপারেই করেছি। দাদা আপনি স্টাডি ফিগার শুধু মুখে ডিটেলস দেখাবেন বড় করে? বেশ, অবশ্যই মুখ দেখাবো আমি খুব তাড়াতাড়ি। এর পরের ভিডিওটা, সামনের ভিডিওটায় আমি ওয়াল পেন্টিংয়ের যে নেক্সট পার্টটা আসার কথা ছিল সেই নেক্সট পার্টটা আসবে ওয়াল পেন্টিংয়ের। দাদা ওয়াটার কালারের ভিডিওটা দিও। অবশ্যই দিলাম আজকে ওয়াটার কালারের ভিডিও। তোমরা এবার জানিও তোমাদের কতটা হেল্প করলো ভিডিওটা, আর যদি হেল্প করে থাকে অবশ্যই তোমরা, যদি আমার এই ভিডিও তোমাদেরকে হেল্প করে থাকে, অবশ্যই তোমরা 5টা কম্পোজিশনের নাম যেগুলো বলে দিয়েছে, অন্যরা বলে দিয়েছে এরকম না, তো সেই রকম 5টা কম্পোজিশনের নাম তোমাদেরকে বলতে হবে কমেন্টে। একজন কমেন্ট করেছে, দাদা ফিগারে আউটলাইনে প্রবলেম হয়, পারলে একটা ভিডিও দিও কিভাবে ওটা ইমপ্রুভ করা যায়, স্টেপ বাই স্টেপ গাইড প্লিজ। আচ্ছা, প্রিয়াঙ্কা দে, তোমরা এই ভিডিওটা যারা প্রথম দেখছো, অনেকেই আছো যারা প্রথম দেখছো, তারা এই ভিডিওরই ফার্স্ট স্টেপটা আছে, কম্পোজিশন ড্রয়িংয়ের যে পোর্শনটা, সেই পোর্শনটা আছে, সেই ভিডিওটা দেখতে পারো, তাহলে অনেকটা বুঝতে পারবে কীভাবে ড্রয়িংটা হবে। আর এই আগেই একটা ভিডিও আছে সিঙ্গেল ফিগারের, তো সেই সিঙ্গেল ফিগারের ভিডিওটা দেখতে পারো, সেইখানে আমি খুব লাইন নিয়ে কথা বলেছি, কিভাবে তোমরা ব্লক করার পর লাইনটা ঠিক করবে সেটা নিয়েই বলেছি। তাতেও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দেখিয়ে দেবো, খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। কম্পোজিশন দেখানোর দিন আমি একটা অ্যাপ ইউজ করেছিলাম তোমাদেরকে ডেমো দেখানোর জন্য। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিল যে কী অ্যাপটা ইউজ করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি এই অ্যাপটা ইউজ করেছিলাম, 3D অ্যানাটমি ফর দ্য আর্টিস্ট। তো এখানেই এটা যদিও একটু পেড পোর্শন আছে আর ফ্রি পার্টও আছে, তো আমারটা পেড, ওয়ান টাইম পেড করা যায়, তো 1200 বা 1500 মতো পেডে নেয়। তো এটা খুব ভালো একটা অ্যাপ, যেখানে তুমি খুব ইজিলি খুব সুন্দরভাবে স্টাডি করতে পারবে। একজন প্রশ্ন করছে যে কম্পোজিশন ইমাজিনেশন করে করব নাকি রিয়েল ফটো তুলে করব। আমি আউট ল্যান্ডস্কেপ, ফিগার আর ইনডোর স্টিল লাইফ প্র্যাকটিস করি। দেখো, কম্পোজিশনের যে ফিগারগুলো সেগুলো আমি সবসময় বলে থাকি যে শুরুতে যারা কাজ করছো তাদের ইমাজিনেশন করে কাজ করা উচিত না, কারণ তোমরা ইমাজিন কতটাই বা করতে পারবে যতটুকু তুমি করেছো। কয়েকশো হাজার ফিগার করার পর ইমাজিনেশন করে আঁকো, বাট তার আগে চেষ্টা করো দেখেই করতে। এবার দেখে কিভাবে করবে, কোনো ছবি দেখে না, সবসময় নিজের তোলা ছবি থেকে করবে। তো এটা আমি সবসময় প্রতিটা স্টুডেন্টকেই বলে থাকি, তো যারা করে তাদের আশা করছি হেল্প হবে, কারণ তোমার কাজটা বাকিরাও, তুমি যেই টিচারের কাছে শিখছো সেই টিচারের কাছে যেই কম্পোজিশন তুমি নিচ্ছ
তার কাছ থেকেই আরও হয়তো 10 জন, 5 জন, 100 জন কম্পোজিশন করছে। তো তোমার কাজটা তার কাজটার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো সেই জন্য আমি সবসময় বলে থাকি যে কম্পোজিশন শেখো, দেখো, অবজার্ভ করো, বাট নিজের কম্পোজিশন নিজের রেডি করো। আচ্ছা, আমি কোথাও শিখি না, তোমার থেকে শিখছি। থ্যাংক ইউ অয়ন। দাদা ফেসের একটা আলাদা করে ফেসের ভিডিও দেবো, ঠিক আছে? ফেসের ভিডিও আসবে, অনেক কমেন্ট আছে এই ফেসের আলাদা করে ফেস দেখানো নিয়ে। তো ড্রয়িং আর ওয়াটার কালার দুটোই একটু একটু করে দেখিয়েছি। আগেরটাতেও ড্রয়িং দেখানো আছে আর এটাতে একটু ওয়াটার কালার দেখানো আছে। তো দুটোই আমি একটু একটু করে দেখিয়েছি। এবার শুধু একটা ডেডিকেটেড ভিডিওই থাকবে ফেস নিয়ে। বেশ, মোটামুটি তোমাদের যা কমেন্ট ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রিলসেও অনেকে কমেন্ট করেছো, দাদা তুমি ব্যারাকপুরের কাছে কোথাও স্টার্ট করতে পারো, দাদা এটা রিয়েল টাইম ভিডিও দেবে প্লিজ। আচ্ছা, ওয়াটার কালারটার একদম রিয়েল টাইম ভিডিও তো দিলাম। তো এই মোটামুটি তোমরা এরকম কমেন্ট করো। এবার আমার মনে হয় যে তোমাদের যা প্রবলেম সেটাও কমেন্ট করবে। তোমাদের যেমন ধরো প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করি কমেন্টগুলোকে একটু নিয়ে কথা বলতে, বা তোমাদের যে প্রবলেম সেটা নিয়ে একটু কথা বলতে। আমি কমেন্টে ওই 1 লাইন 2 লাইনের মধ্যে অতটা হয়তো ভালোভাবে বোঝাতে পারবো না যতটা আমি এই ভিডিওতে বোঝাতে পারবো। তো সবসময় চেষ্টা করবে কমেন্ট করতে, নিজেদের প্রবলেম, ধরো এই কম্পোজিশনটা করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় সেটাও পরের ভিডিওতে কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। এবার আমি তোমাদেরকে কয়েকটা কম্পোজিশন বলি। কম্পোজিশন অনেক আছে, তোমরা নিজেদের মতো প্র্যাকটিস করবে। আমি জাস্ট কয়েকটা বলছি তোমাদেরকে, যারা অ্যাকচুয়ালি কম্পোজিশন কী করবো বুঝতে পারছো না তাদের জন্য। যেমন ধরো পিকনিক, বার্থডে সেলিব্রেশন, কুমোর করতে পারো, রাজমিস্ত্রির বাড়ি তৈরি করতে পারো, আইসক্রিম ভেন্ডার যারা বিক্রি করতে আসে সেরকম একটা কম্পোজিশন করতে পারো, চাইল্ড লেবার করতে পারো। তারপর এখন গরমকাল, তো ডাব বিক্রি করে অনেকে, তো ডাব বিক্রেতা করতে পারো। তারপর মিষ্টির দোকান করতে পারো, চায়ের দোকান তো থাকছেই, ফল ফুলের বাজার তো থাকছেই। তো 10টা কম্পোজিশন বলে দিলাম, তো 10টার বেশি যদিও। তুমি একটা কম্পোজিশন করছো, সেই কম্পোজিশন যদি সেটা হয় ধরো মাছের বাজার, মাছের বাজারে একজন মাছ কাটছে, একজন মাছ নিচ্ছে, হয়ে গেল। তার সাথে আরও অনেক কিছু থাকছে। ধরো ফুলের বাজার, ফুলের বাজারে ফুল নিয়ে বসে আছে কিছুজন আর কিছুজন নিচ্ছে, এটাতেই ফলের বাজার আসবে, সবজির বাজার আসবে, বাজারের যা যা পোর্শন আসে সবই চলে আসবে। ফিগার আলাদা করার দরকার নেই। এখানে দেখো আমি বাসটাই কতগুলো টোন দিয়েছিলাম, তারপরে সামনের দিকে টোন আরও বেশি দিচ্ছি, পেছনের দিকে তুমি যদি বাসের ওপরের পার্টটা দেখো মিশে আছে। তো এগুলো তোমাদেরকে কাজ করতে করতে তোমরা ফিল করতে পারবে কোথায় কতটা ডার্ক লাগবে, কোথায় কতটা লাইট লাগবে, বা কতগুলো টোন তুমি সামনে দিতে পারো, কতগুলো টোন তুমি পেছনে দিতে পারো, এগুলো তুমি কাজ করতে করতে ফিল করতে পারবে। এখানে আমি যেই প্যান্টটা আছে, সামনের দিকের যে ব্যাগ নিয়ে থাকা লোকটার যে প্যান্টটা আছে, সেই প্যান্টের আরেকটা একটু টোন দেবো, কালারের টোন দেবো, সেই কালারটা একটু মিক্স করছি। তো তোমরা যখন কোনো কাজ করবে নিজেরা একটু অবজার্ভ করো। এক্সামের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু তুমি এতটা টাইম পাবে না ভাবতে বা পেজটা শুকোতে, তুমি এতটা টাইম পাবে না। তোমাকে 1.5 থেকে 2 ঘন্টা টাইম দেওয়া হবে, তার মধ্যে তোমাকে 1 ঘন্টার মধ্যে একটা কম্পোজিশন কালার করতে হবে, এরকম একটা মাথায় রেখেই তোমাকে কাজ করতে হবে। তার জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে সেই স্পিডটা বাড়িয়ে নিতে হবে, তারপরে ইজিলি তুমি পারবে। এখানে যেরকম আমি 2টো তো টোন দিয়েছি, আস্তে পাতলা টোন দিয়ে করেছি, সেখানে মিডিয়াম টোন দিয়ে করতে হবে তোমাকে, তারপরেই ডার্ক টোনে ঢুকতে হবে, বা 2-3টে টোনের মধ্যে ফিনিশ করতে হবে। সেগুলো তোমরা কাজ করতে করতে তোমরা নিজেরাই অবজার্ভ করতে পারো, সেখানে আমার বলার দরকারই পড়বে না, কারণ আমি আলাদা রকমভাবে দেখাবো, তুমি তোমার মতো করে কাজ চাপাবে। আমারটা থেকে হুবহু কপি করতে গিয়ে হয়তো তুমি টাইমে করতে পারলে না, বা হয়তো টাইমের আগেই তোমার কমপ্লিট হয়ে গেল, দুটোই হতে পারে। তো এইভাবে একটু কাজ আমি তোমাদেরকে কাজ করা শেখাচ্ছি, কীভাবে তুমি ওয়াটার কালারটা করবে সেটা শেখাচ্ছি। তো সেইটুকু এই আজকের যে ভিডিওটা, এই ভিডিওতে তোমরা আশা করছি যে কালার কিভাবে চাপাতে হয়, ব্রাশ স্ট্রোক কীভাবে রাখা দরকার, সেইগুলো তোমরা কিছুটা বুঝতে পারবে। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে দেখো একটা হালকা পাতলা টোন একটু ভ্যালু ধরে দিচ্ছি, কোনো রকম কোনো ডার্ক না, ওর টোনটা কিন্তু অনেকটা লাইট, ওর ভ্যালুটা কিন্তু অনেকটা কম, হালকা একটা টোন ধরে দিচ্ছি, যাতে সামনের দিকে যেহেতু অনেক কাজ আছে, দূরের দিকে যাতে একদম ছেড়ে না যায়। বাট তারপরে দূরের যে হলুদ কালারের বিল্ডিংটা আছে, ওইখানে কিন্তু হলুদ কালার জাস্ট বিল্ডিং দূর থেকে আছে, বোঝা যাচ্ছে না, খুব একটা কাছ থেকে কিছু নেই, দূরে আছে সেটা বোঝা যাচ্ছে। তো এইভাবেই আস্তে আস্তে আমাদেরকে কাজ করতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা এক্সামে ওয়াটার কালারটা করতে পারবো। তো এটাই আজকের ভিডিও ছিল। তোমরা আমাকে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদেরকে কতটা হেল্প করলো।
আদেও ভিডিওটা তোমাদেরকে হেল্প করলো কি না, আর যদি হেল্প করে তাহলে কমেন্টে তোমাদের মনে হচ্ছে যেগুলো তোমাদের করা উচিত সেই রকম কম্পোজিশনের 5টা কম্পোজিশন তোমরা কমেন্ট করে জানিও। যেই কমেন্ট আমি বলে দিয়েছি যেইগুলো, সেইগুলো ছাড়া, অথবা কমেন্টে যারা বলে যাবে তাদের ছাড়া। এবার আমি বলেছিলাম তোমাদেরকে যে হাতে করে কিভাবে কি করছি সেটা দেখাবো। এখানে আমি একটু অগোছালোর জন্য, খুব পরিষ্কার থাকে তো চায়ের দোকানে কিন্তু এত পরিষ্কার হয় না, তো কালার যেই কালারটা ছিলই সেই কালারটার একটু টাচ করে, 4টে আঙুল দিয়ে টাচ করে আমি জাস্ট একটু ছিটিয়ে দিচ্ছিলাম। আর আবার একটু ধরো স্প্রে করব, প্যালেটের মধ্যে একটু স্প্রে করে নেব, তারপর আবার একটু ছিটিয়ে দেবো। এখন স্প্রে করলাম যাতে একটু জল জল ব্যাপারটা থাকে, একদম ডাইরেক্ট খুব গাঢ় কালার যাতে পড়েও না যায়, আবার শুকিয়ে গেলে যেন সেটা ফেড হয়ে যায়, আবার একটু ছিটে ছিটে থাকলেও তাতে নোংরা ব্যাপারটা একটু থাকে, তার জন্য। তো এই জিনিসগুলো তোমাদেরকে অবজার্ভ করতে হবে, কাজের সময় তোমরা বুঝতে পারবে। এখানে আমি আরেকটা পাতলা টোন ক্রিয়েট করছি, আর একটু ব্লু দিতে পারি, দেন আমি একটু শ্যাডো এরিয়াটাতে আরেকটু ধরে নিচ্ছি। এখানে কাপড়ের পোর্শনে আমার মনে হচ্ছে একটু শ্যাডোটা করলে ভালো হতো, তো সেই পোর্শনে একটু শ্যাডোটা করে নিচ্ছি। তো এইভাবেই কাজ করতে হবে তোমাদেরকে। কাজ করতে করতে তোমরা বুঝতে পারবে কোথায় কতটা টোন লাগছে, কতটা লাইট লাগছে, বা আদেও তুমি যতটা করেছো ততটাতে তোমাকে থেমে যেতে হবে কি না। তো অনেক সময় কাজ করতে গিয়ে ওভারওয়ার্ক হয়ে যেতে পারে, তো ওভারওয়ার্ক হচ্ছে কিনা, যেমন এখানটায় দেখো কালারটা চাপিয়েছিলাম, একটু বেশি হয়ে গেছিলো, তারপর আবার সেটাকে ঠিক করে নেওয়া। তো এইভাবেই তোমাদেরকে কাজ করতে হবে। কাজ করার কোনো নিয়ম নেই, আমরা নিয়মের মধ্যে থাকতে বলি অনেক সময়, বাট বেসিক কাজের জন্য টুকটাক নিয়ম যেগুলো থাকে সেগুলো তো আছে, বাট অ্যাকচুয়ালি কাজের কোনো নিয়ম হয় না, তুমি যা খুশি করতে পারো, বাট তোমাকে কাজটা কাজের মতো করতে হবে, রেগুলার বেসিসে কাজ করতে হবে। যারা আর্ট কলেজের প্রিপারেশান নিচ্ছ তারা রেগুলার কম্পোজিশন করো প্রতিদিন। আমাকে একজন ইনস্টাতে রুটিন করে দিতে বলেছিল, তো দেখো রুটিন করার সেরকম কিছু নেই, যদিও আমি তাকে বলে দিয়েছিলাম কী কী করতে হবে। তো তোমরা প্রতিদিন সিঙ্গেল ফিগার আঁকো, প্রতিদিন কম্পোজিশন আঁকো, প্রতিদিন স্টিল লাইফের একটু আঁকো, সপ্তাহে একটা করে স্টিল লাইফ করো বা সপ্তাহে একটা করে আউটডোর করো। এই রকম কাজ করলেই মোটামুটি কাজ হয়ে যাওয়ার কথা। বাট সামনে এখন এক্সাম, তো এক্সাম সামনে, এখন অনেক কিছু করতে পারবে না, কম্পোজিশনের দিকেই বেশি ফোকাস করো, কারণ কম্পোজিশন হলো মেন চাবিকাঠি। কম্পোজিশন তুমি হয়তো খুব ভালো পোর্ট্রেট করতে পারছো বা ভালো স্টিল লাইফ সব কিছু করতে পারো, বাট তুমি কম্পোজিশন করতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু সেটা তোমার ফল্ট, তো সেক্ষেত্রে কিন্তু চান্স হবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের সকলের এটা হেল্প করবে। কাছেও এনে দেখাচ্ছি আমি তোমাদেরকে, তো আশা করছি তোমরা এখানে ব্রাশ স্ট্রোক কীভাবে অ্যাপ্লিকেশন করা আছে, কালারের কতটা, আমি যা যা বলেছিলাম যে ড্রামটা যদি হলুদ হয় তার শ্যাডোটা যেন তার হলুদের যেই প্রভাবটা সেটা থাকে, ডার্ক কালো না হয়ে যায়, তো সব কিছুই আমি যেটা করেছি সেটাই তোমাদেরকে বলেছি, এর মধ্যে এক্সট্রা কোনো কিছু নেই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও 5টা কম্পোজিশনের নাম। আচ্ছা, এবার তোমাদেরকে একটু ছবিটা দেখাই। দেখো এই হচ্ছে ছবি তোলার পর, কারণ সব সময় ক্যামেরাতে লাইটের অ্যাঙ্গেল অতটা ভালো হয় না, তাই সেভাবে ভালো বোঝাও যায় না। আর তোমরা যদি আমাকে দেখাতে চাও, তোমাদের কাজ বা কম্পোজিশন দেখাতে চাও, তাহলে সুরজিৎ আর্ট ওয়ার্ক ইনস্টাগ্রাম, এখানে আমাকে অবশ্যই দেখাতে পারো, অথবা ফেসবুক সুরজিৎ আর্ট ওয়ার্ক, এখানে দেখাতে পারো। তো আমি সেখানে তোমাদের কাজ দেখে একটু তোমাদেরকে বলে দেবো। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, এখানেই কমেন্ট করো, অ্যাকচুয়ালি এখানের কমেন্টগুলোই আমি বেশি পড়ি ভিডিওর মধ্যে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, সামনেই এক্সাম, তো কাজ করতে থেকো, বাই।